তুমি যদি তোমার কোনো কাজকে বিশ্বাস করো, মানুষ বিশ্বাস করবে। আর তুমি যদি তোমার খালি কাজ করার জন্য কাজ করো, সেই কাজটা বাউন্স ব্যাক করে যাবে। গান হওয়া অবধি তোমার, গান হয়ে গেলে কিন্তু তোমার নয়। ওটা তখন বিকামস আ ব্যাগেজ। ওয়েন ইউ আর টেকিং মানি এগেনস্ট ইউর ফর্ম, ইউ হ্যাভ সোল্ড হাফ অফ ইউর সেলফ। তারপরে যদি বলো কম্প্রোমাইজ করতে হচ্ছে, ওটা তো দ্যাট ইজ বিং ডুবিয়াস, দ্যাট ইজ বিং ডিসঅনেস্ট। তুমি এক সোমবারে সাকসেসফুল, পরের বুধবারে তুমি ফেলিয়ার। তাই বলে কি তুমি ফেলিয়ার হলে, না তুমি সাকসেসফুল হলে? কোনটা হলে তাহলে? মানুষ তো এখন খুব অশান্ত হয়ে আছে। নিউ ওয়ার্ল্ড কালচার অনেক কিছুর ছোঁয়া পেয়েছে। তো এখন আমরা উন্মাদ, এখন আমরা উত্তাল, এখন আমরা এমন কোনো কিছুর কাছে ফেরত যাব না যেটা আমাদের স্থায়িত্ব দেয়, যেটা আমাদের শান্ত হতে পারে। অ্যাকোলেটস উইল কাম অ্যান্ড গো, হোয়াট উইল স্টে ইজ এ গুডনেস। ভারতবর্ষে মেল আর্টিস্টদের মধ্যে কিশোর কুমারের পরে যদি গ্রেট কেউ এসে থাকে, দ্যাট ইজ অরিজিৎ সিং। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আমি অরুণাভ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আজকে আমাদের গেস্ট হলেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যিনি প্রায় এক দশক ধরে বাংলা ছবির মিউজিকে বা বাংলা সিনেমার মিউজিকে একটা খুবই ইম্পর্ট্যান্ট নাম। এরকম প্রচুর নাম্বার অফ হিটস ইন্দ্রদীপ দাশগুপ্তর আপনারা অবশ্যই শুনেছেন। অনেকেই আপনারা ইন্দ্রদীপ দাশগুপ্তকে চেনেন। আজকে ইন্দ্রদীপ দার সঙ্গে আমার এই আড্ডাটা মারার পেছনে একটা খুব ইম্পর্টেন্ট কারণ আছে। সেটা হলো আমার জীবনে যারা যারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমাকে শেখাতে পেরেছেন, তাদের মধ্যে আইডি একজন খুব ইম্পর্টেন্ট মানুষ। আমার মনে হলো যে আইডির সঙ্গে আইডির জীবন দর্শন নিয়ে, আইডির মিউজিক্যাল জার্নি নিয়ে, আইডির ওভারঅল লাইফের পার্সপেক্টিভ নিয়ে একটা আড্ডা মারা যাক, এবং এই আড্ডাটায় সেটাই হয়েছে। আমরা শুধু আইডির মিউজিক্যাল জার্নি নিয়ে কথা বলিনি, শুধু আমরা নিজের ক্রিয়েটিভ প্রসেস নিয়ে কথা বলিনি, বরঞ্চ আমরা জীবন দর্শন নিয়ে আর একটু বেশি কথা বলেছি, এবং সেটা অনেকটাই ডিপার অ্যাসপেক্টে আইডি এক্সপ্লেন করেছে আমাদের। আমার মনে হয় এই এপিসোডটা শুনতে আপনাদের দুর্দান্ত লাগবে, এবং সেই কারণে যেটা করতে হবে সেটা হলো কানে হেডফোনটা গুঁজুন, সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। সো আজকে আমাদের সঙ্গে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, যাকে আলাদা করে বিরাট পরিচয় করাতে হবে না। আজকে কী কী নিয়ে আড্ডা হবে সেটা নিয়ে আমরা এখন অবধি শিওর না, বাট আমি তোমার সঙ্গে অনেক দিন ধরে, মানে অনেক সময় অনেকভাবে তোমার সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে, অনেক গানের প্রসেসের সাক্ষী হওয়ার সুযোগ হয়েছে। তো সেখান থেকে আমার প্রধানত মনে হয়েছিল যে তোমার সঙ্গে একটা, এই যে তোমার এতদিনের একটা জার্নি আছে, এই জার্নিটার শুধু জার্নিটা তো নেই, জার্নিটার সঙ্গে তোমার একটা ইন্টারনাল জার্নি আছে, যেটা বাইরে থেকে দেখা যায়, তার বাইরে একটা ইন্টারনাল জার্নি আছে। তো আমার পার্সোনাল ইন্টারেস্ট তোমার ইন্টারনাল জার্নিটা জানতে। প্রথম কথা, ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য। তোমার যে মিউজিক্যাল, মানে একটা মানুষের সঙ্গে মিউজিক যে জুড়ে যায়, আইদার জুড়ে থাকেই, আমার পার্সোনাল বিশ্বাস যে মানুষের মধ্যে মিউজিক একদম জন্ম থেকেই থাকে। তোমার এই মিউজিকের সঙ্গে জোড়াটা কোথা থেকে শুরু হলো, মানে ফার্স্ট পয়েন্টটা কি মনে আছে? এটা জেনেটিক। জেনেটিক? এটা জেনেটিক, কারণ বাবা মা দুজনেই গান বাজনা করতেন, আমার দাদুও গান বাজনা করতেন। তারা কেউই প্রফেশনাল হয়নি। হুম। হওয়ার কথা ছিল বরদার, দাদা শিক্ষিত। মানে আমাদের বাড়িতে শেখা মিউজিশিয়ান বলতে একমাত্র বরদা, আমার বরদা। আচ্ছা। পণ্ডিত মানস চক্রবর্তীর কাছে শিখেছে, উস্তাদ জাকির উদ্দিন খান সাহেবের কাছে শিখেছে, বিভিন্ন জায়গায় শিখেছে, প্লাস রেগুলার চর্চা ছিল। ছোটোবেলায় দাদার গান ছোটোবেলায় দেখেছি, পুলক বন্দ্যোপাধ্যায়, গৌরীপ্রসন্ন মজুমদার, এরা সব আসতেন দাদার জন্য গান লিখতে। দাদা সুর করতো, দাদা গান লিখতে আচ্ছা, আসতেন। তাই? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু বাবার সমসাময়িক ছিল। বাবার খুব ভালো বন্ধু ছিল নচিকেতা ঘোষ, সুদিন দাশগুপ্ত। তো ওই ও একটা আচ্ছা, ফ্রেন্ড মানে সার্কেলে পড়তো। বাড়িতে একটা মিউজিক্যাল পরিবেশ ছিলই। মান্না দে আসতেন, মান্না দে দাদার আচ্ছা। গান পছন্দ করতেন। কিন্তু দিস ওয়ে দ্যাট ওয়ে ওই প্রফেশনটা আর হয়ে ওঠেনি। ওকে। কারণ প্রচুর ব্যাকবাইটিংও থাকে, প্রচুর পলিটিক্স থাকে, যা আগেও ছিল এখনও আছে। এবং আমি সর্বোপরি মনে করি ভবিতব্য, কার কোথায় ভবিতব্য সেটা তো কেউ জানে না। কোথায় কে কখন দাঁড়িয়ে থাকবে কেউ জানে না। তো আমার মিউজিকের প্রতি ইন্টারেস্টটা তখন থেকেই। দাদার গান বাজনা করা, বাড়িতে নতুন নিত্য নতুন রেকর্ড কিনে আনা, জগজিৎ সিংয়ের রেকর্ড কিনে আনা প্রথম আসা, পুজোর গান, বাবা দাদার হারমোনিয়াম
বাবা হারমোনিয়াম সুন্দর বাজাতেন, হুম দুজনের হারমোনিয়াম বাজানো সব কিছু থেকে করতে 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 আমারই মিউজিক ডিরেক্টর কিংবা কম্পোজার হওয়ার বাসনাটা জাগে ক্লাস 8-9 থেকে। আচ্ছা ক্লাস 10 মাধ্যমিক পাশ করার পর আমি আর আজ পর্যন্ত জামা গুজে কোনোদিন পরিনি। আচ্ছা কোনো কোট পরলেও কুটলেও জামাটা বাইরেই থাকে, আচ্ছা কারণ আমি জামা গুজে পরতে পছন্দ করি না, বেশ আমার আনকমফোর্টেবল লাগে। এবার জামা গুজে না পড়ার জন্য কী কী বাদ গেল, চাকরি করা বাদ গেল, হুম পুলিশে যাওয়া বাদ গেল। ব্যবসা করতে পারো, কিন্তু ব্যবসা, আমি ব্যবসায়ী বাড়ির ছেলে, সেখানে আমি যে সময় বড় হয়েছি সে সময় ব্যবসা ডুবন্ত, তো আচ্ছা সেই বাড়ির ছেলের আবার ব্যবসা করতে যাওয়াটা খুবই রিস্কের হ্যাঁ, বাবা সরকারি চেয়েছিলাম সরকারি চাকরি করি, কিন্তু ধুতি শার্ট পরে তো সরকারি চাকরি আমার সময় হয় না। হুম এবং ওই পাকে চক্রে যা হয় কালের নিয়মে, সেই সময় ব্যান্ড গজিয়ে উঠছে, ব্যান্ড কালচার। হুম তো আমাদের পাড়াতেও একটা ব্যান্ড হলো, আমার সঙ্গীত শেখাটা সেভাবে খুব একটা অ্যালাউড ছিল না, অ্যালাউন্স ছিল না। হুম চাকরি বাকরি করে দাঁড়াও, কারণ পারিবারিক অবস্থা ভালো নয়। সেখান থেকে পাড়াতে একজন গিটার শেখাতে আসতেন আমার এক দাদাকে, পাড়াতেও দাদাকে, তার বাড়িতে আমাদের অবারিত দ্বার ছিল, সেখানে বসে দেখে শিখতাম। তারপরে ইউটিউব, এই করতে 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 তারপরে কমন ফ্রেন্ড সার্কেলে মহাদেব সিংয়ের সঙ্গে আলাপ, হুম সে প্রথম ব্রেক দেয় একটা সিরিয়াল টাইটেলে। সেটা পেতে গিয়ে আমাদের যে এক্সিস্টিং ব্যান্ড ছিল সেখানে নানা রকম ঝামেলা হয়, সেটা ভেঙে যায়। এই করতে করতে তারপরে রাঘবের গান করতে করতে এই জার্নিটা যে কখন নিজের মতো রুট বেছে নিল সেটা আমি আর বুঝতে পারিনি। হুম আমিও চলতে থাকলাম সুরের আনন্দে। আচ্ছা, এবং ওই যে পয়েন্ট এবং এই যে বলতে চলতে থাকলে, এবার অবভিয়াসলি তোমার যেহেতু প্রথাগত সঙ্গীত শিক্ষা নেই, তো তোমার তো এইটাও একটা, এই জার্নিটাও একটা বড় শিখতে শিখতে যাওয়ার জার্নি। আমি এখনও শিখি, রোজ শিখি নানা রকম মিউজিক থেকে। হ্যাঁ, এবার এই জার্নিটা হঠাৎ করে তুমি একটা পয়েন্টে তো বুঝতে পারলে যে আমার কাইন্ড অফ মিউজিকটা লোকের ভালো লাগছে, লোকের সঙ্গে রেজোনেট করছে, ইটস এ ভ্যালিডেটিং ফিলিং, তাই না? এইটা কবে প্রথম রিয়েলাইজ করলে যে এইটা আমার একটা ইয়ে ছিল যে তুমি যদি তোমার কোনো কাজকে বিশ্বাস করো মানুষ বিশ্বাস করবে, আচ্ছা আর তুমি যদি তোমার খালি কাজ করার জন্য কাজ করো সেই কাজটা বাউন্স ব্যাক করে যাবে। আচ্ছা তো আমার প্রথম দিকে সুর লোকে বলে জটিল হতো, কিন্তু তার মধ্যেও আমি থাকতাম। তখন তো আমি অ্যাডভেঞ্চারাস, তখন তো আমি অনেক বেশি নানা রকম পথ ঘাঁটার চেষ্টা করছি, কারেক্ট শেখা এবং প্রতিফলন একসাথে চলছে, হুম এবং মানসিক বিকাশটাও সেই জায়গায় যায়নি। যৌবন কিরবির করছে মাথার মধ্যে, হ্যাঁ, মহিলা দেখলেই ভাল লাগছে, কোনো মানসিক স্থায়িত্ব নেই, সব কিছুই উগ্র, সুরও উগ্র। কিন্তু ওই ভালো লাগার জায়গাটা থেকে আমি কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আমি তখনই একটা গান রেকর্ড করেছি কিংবা একটা গান শুনিয়েছি রেকর্ড করার জন্য আজকে প্রডিউসারকে কিংবা সেই সময় সিঙ্গারদের, যে গানটা আমার গাইতে ভালো লাগছে কিংবা শুনতে ভালো লাগছে। ইট ইজ নট দ্যাট অলওয়েজ যে আমি বানিয়েছি বললে আমার ভালো লাগবে, এই অনেস্টিটা আমি রেখেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা দেখো, এটা তো একটা খুব খুব ইম্পর্ট্যান্ট অনেস্টির কথা বললে তুমি, যেটা সমস্ত আর্টিস্টদের মধ্যে, মানে সমস্ত বড় আর্টিস্টদের কাছে আমরা এটা শুনি। কিন্তু এটা কি তোমার মধ্যে ন্যাচারালি চলে এসছে, নাকি তুমি কোথাও গিয়ে রিয়েলাইজ করেছো না না আই নিড টু বি মোর অনেস্ট? আমি যা করেছি পুরোটা ন্যাচারাল, আচ্ছা আমি অত ভেবে কিছু করিনি। ভাবলেই জটিলতার সৃষ্টি হয়। তো তুমি সেই জটিলতাটাকে অ্যাভয়েডই করে গেছো আর কি। আমি জটিল জিনিস পছন্দই করি না। সুরে জটিলতা ছিল, সেটা জাস্ট ফর দ্য সেক অফ নোয়িং দ্য রুটস, নট ফর মাসল ফ্লেক্সিং, আন্ডারস্ট্যান্ডিং মোর নোটস আর কি। more notes and getting used to more notes and the Right. juggleries and the তোমার কাছে দেখো, খুব সিম্পল ব্যাপার, সোজা হওয়ার জন্য তো একটা ম্যাচুরিটি দরকার, মানে সহজ সুর করার জন্য একটা খুবই বড় ম্যাচুরিটি দরকার আর কি। সেটা আমার মনে হয় প্রত্যেকটা, যেমন ধর তোমার এআর রহমান যখন শুরু করেছে তখনকার সুরে ওর যা জটিলতা, যত বয়স বেড়েছে ওর জটিলতা কমে গেছে, স্বাভাবিক, এটা হওয়াটাই আমার স্বাভাবিক। সঙ্গে আমাকে তুলনা করাটা ভুল, কিন্তু ওইটা আর কি, মানে ইট ইজ জাস্ট দ্য মাইন্ড সেট হোয়াট। এবার তুমি যদি 18 বছর বয়সে অ্যারাইভড হয়ে যাও
সেইভাবে তোমার সোলটা কানেক্ট হয়ে যায়, হুম তাহলে তুমি সেই দিকে করবে। হুম হুম হ্যাঁ, যারা ধরো 18 বছর বয়সে অ্যারাইভড হয়ে 35 বছর বয়সে মারা গেছে, হুম তারা 18 বছর বয়সে এমন কাজ করেছে যেগুলো হয়তো আমরা 40-45 এসে করেছি। রাইট রাইট, এটা ডিপেন্ড করে। এটা তার কার মাইন্ডটা কোন টাইম ট্রাভেলের মধ্যে যাবে সেটা তো কেউ জানে না। হুম হুম কিন্তু ইট ইজ your delivery is always a part of the time travel you are passing, you have been through, হুম you're just passing through. তুমি তোমার কাজ, তোমার সুর, তোমার লেখা, তোমার সিনেমা, তোমার দর্শন, সব কিছুই সেই সময়, আমার সেই সময়ের সুরে আমার সেই সময়ের পলিটিক্যাল ভাবনাও ছিল, হুম এই সময়ের সুরে আমার এই সময়ের পলিটিক্যাল ভাবনাও আছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ইট ইজ জাস্ট অ্যান ইমপ্রেশন অফ দ্য পার্সন হু ইজ ডুইং ইট। হুম এবং সেই সময় সেই মানুষটার যা জীবন দর্শন আছে সেটাই তার, এবং সে যা শুনতে পাচ্ছে, যা শুনতে পাচ্ছে। সে যা শুনছে, সে যতটা জাগলারি শুনবে সে ততটা জাগলারি রাখার চেষ্টা করবে। হুম হুম সে এবার যে যতটা জাগলারি কম শুনবে, এবার শোনাটার একটা বিরাট ইনফ্লুয়েন্স থাকে। হুম হ্যাঁ, এখন 17 বছর 18 বছর বয়সে গিয়ে কিংবা 22 বছর বয়সে গিয়ে তো রবীন্দ্রনাথকে বোঝা সম্ভব নয়। হুম হুম তুমি যত রবীন্দ্রনাথের কাছে যাবে নিজের থেকে, বাবা মার হাত ধরে নয়, তত তুমি দেখবে জটিলতাগুলোকে ছাড়তে ছাড়তে যাবে। সো ইট ইজ এ মাল্টিপল ইনফ্লুয়েন্স। হুম হুম প্রথম যখন হিট হয় গান, এই যে হিট বলেছে শব্দটা, আগেও কিছু যেত আসতো না, এখনো কিছু যায় আসে না। আচ্ছা মানে সেটা কি মানে খুবই অনেস্টলি বলছো, মানে এটাই বিশ্বাস করো সত্যি সত্যি? গান 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 আমি, মানুষ বিশ্বাস করবে কিনা আমি জানি না, একটা যখন গান মিক্স হয়ে ডেলিভারি হয়ে যায়, আমার ফোনে আমার কোনো গান নেই, আচ্ছা এবং আমি শুনিও না। কেউ শুনতে চাইলেও তখন খুঁজে বার করে শোনাতে হয়, হুম তাতে আমি খুব একটা মনোনিবেশ করি না, আমি আবার পরেরটার পেছনে লেগে পড়ি। মানে তোমার ওই কাজটার পর তোমার একটা ডিসঅ্যাসোসিয়েশন হয়ে যায়। করতেই হয়, আমি যদি ওই ডিসোসিয়েশন না নিই, হুম আজকে আমার কিছু না হলেও সব মিলিয়ে 250-300 রিলিজ সং, হুম ওই ব্যাগেজটা নিয়ে তো মরে যাবো আমি। কারেক্ট কারেক্ট, ঠিক। গান হওয়া অবধি তোমার, গান হয়ে গেলে কিন্তু তোমার নয়, হুম ওটা তখন বিকামস আ ব্যাগেজ। এবং সেটা এতটা ব্যাগেজ নিয়ে ক্যারি করলে নতুন কিছু ক্রিয়েট করা যাবে না, দ্যাটস ভেরি ট্রু। একটা পার্টিকুলার সময় আছে যে সময় অলমোস্ট সব সিনেমাতেই তোমার গান, এবং অলমোস্ট সময়ই তোমার গান শোনা যাচ্ছে চারিদিকে, মানে বিভৎস একটা 2011 থেকে 14-15 2016। 16, হ্যাঁ 16 অবধি, হ্যাঁ এই যে মানে এই সময়টা চলেছে, তারপর আরও সময় গেছে, তুমিও মানুষ হিসেবে মিউজিশিয়ান হিসেবে ম্যাচিউরড হয়েছো। তারপরে আমিও একটু ডিভিয়েট করেছি, সিনেমা বানানো শিখেছি, রাইট। তারপরে এখন আবার আবার মিউজিক করছি, তখন ডিরেক্টররাও ভেবেছে কি মিউজিক করবে না সিনেমাই বানাবে, এই জন্য Right. আমিও সরেছি, ওরাও সরেছে, এটা হচ্ছে ভিজাভি। সিনেমা বানানোর পার্টটা আমি পরে ঢুকছি, আমি ওটার কথা পরে বলছি। তার আগে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো কোথাও চারিদিকে তো বিভিন্ন রকম, মানে কি বলবো, তুমি যেই সময়টা তারপর থেকে হঠাৎ করে একটা ইলেকট্রনিক সাউন্ডের প্রয়োগ খুব বেশি শুরু হলো ডিফারেন্টভাবে এক একটা সময়ের জুড়ে আর কি। তো মিউজিক তো পরিবর্তিত হতে হতে থেকেছে এবং হয়েই যাচ্ছে নিজের মতো করে। প্রচুর বাইরে, তুমি একটু আগে ইনফ্লুয়েন্সের কথা বলছিলে, বাইরের প্রচুর ইনফ্লুয়েন্স আছে, এখন যে বলিউড সং শুনছে তার ইনফ্লুয়েন্স আছে। এইসব ইনফ্লুয়েন্সের মধ্যে একজন মিউজিশিয়ান তো একজন, মানে কি বলবো, ওয়ান অফ দ্য পিওরেস্ট ফর্ম অফ আর্ট আমার মিউজিক মনে হয়। এবং একজন মিউজিশিয়ান তো সে তো তার মধ্যে পিওরিটিটা বজায় রাখা তো তার দায়িত্ব। এইটাতে কখনো স্ট্রাগল হয়েছে যে মার্কেট এটা চাইছে আর আমি আমার পিওর জিনিসটাই করে যাব, এইটাতে কোনোদিন স্ট্রাগল হয়েছে কোনো রকম? না, দেখো, তোমাকে তো একটা কম্প্রোমাইজ করেই নামতে হয়। when you are taking money against your form, you have sold half of yourself. তারপরে যদি বলো কম্প্রোমাইজ করতে হচ্ছে, ওটা তো দ্যাটস বিং ডুবিয়াস, দ্যাট ইজ বিং ডিসঅনেস্ট। সো আই হ্যাভ সোল্ড মাই সেলফ অন দ্য ভেরি ফার্স্ট ডে when I took money, or else I do it only without taking money. I do it for the sake of doing it, I do it for the pleasure of doing it, and I do it only for creating it. রবীন্দ্রনাথ ভেবে যাননি যে কটা গান কোথায় বিক্রি হবে, সে বানানোর আনন্দে, সৃষ্টির আনন্দে এবং বিভিন্ন এক্সপিরিয়েন্সকে
প্রকাশ করার আনন্দে এবং দুঃখে এগুলো করে গেছে। হুম হুম এবার 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 একই জিনিস, এবার এবার এইটা একটা পার্ট গেল। সো আই ক্যানট ক্রিপ। হুম ইফ আই ক্রিপ আই এম ডিসঅনেস্ট, কারেক্ট বিকজ আই এম সেলিং, কারেক্ট আই এম আ ট্রেডার, হুম মিউজিক ট্রেডার। হুম তো এবার সেকেন্ডলি, এবার তুমি রাস্তায় যখন চলো হুম তখন তো তোমার আশেপাশের দোকান, বাড়ির রং, বাড়ির ধাঁচগুলো বদলাতে বদলাতে যায় সময়ের সাথে। হুম তুমি একদম কি রাস্তাঘাটে ছেড়ে দাও? সেভাবেই তোমার অ্যাডজাস্টমেন্ট, অ্যাডাপ্টেশন ইজ দ্য কি অফ স্টেইং অ্যালাইভ ফর লং। হুম তার মধ্যে তুমি তোমার ফর্মটাকেও ধরে রাখবে। আমার গানে ভারতীয়ত্ব পাওয়া যাবেই, কারণ ওটাই আমার, তোমার ভাষায় বলি, এটাই আমাদের সোল কানেকশন। কারেক্ট। তো তোমার সোলের সঙ্গে ওটাই কানেক্টেড তার হয়ে সঙ্গে আছে। এইগুলো আসবে যাবে, আসবে যাবে, কিছুটা অর্ডার সাপ্লাই হবে, ওগুলো নিয়ে অত ভাবার দরকার নেই। দ্য মোর ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, দ্য মোর ইউ আর গিভিং ইম্পর্টেন্স। তুমি তো বললে অ্যাডজাস্ট করতে করতেই যেতে হয়, খুব ভালো। অ্যাডজাস্ট আবার কতটা করছো সেটা ডিপেন্ড করছে যে কোথাও তুমি অ্যাডজাস্টে টু দ্য লেভেল অফ ইন্টিগ্রিটি করছো কিনা, রাইট। সেই জায়গাটা দেখে। এগুলো খুবই থিন লাইন, এগুলো বোঝাটাই বোধহয় ম্যাচুরিটি। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আমি প্রত্যেকটা সাকসেসফুল মানুষকে এটা জিজ্ঞেস করি যে সাকসেসকে কিভাবে দেখো, মানে সাকসেস তোমার জন্য কি? তুমি একটু আগে বললে হিট হোক না হোক যায় আসে না কিছু, কিন্তু সাকসেস তো একটা মানুষের জন্য ম্যাটার করে। আমার কাছে সাকসেস হচ্ছে, দেখো আমার আজকে এই সঙ্গীত জগতে, বাংলা সিনেমা কি নন ফিল্ম, হুম হুম সব কিছু মিলিয়ে, বিজ্ঞাপন বলো, সব কিছু মিলিয়ে আমার যাত্রা পথ হলো 30 বছর। কারেক্ট। 30 বছর পরেও আমি একটা মানুষের মতো মানুষ রয়ে গেলাম কিনা, সেটা আমার কাছে সাকসেস প্যারামিটার। ইট ইজ নট দ্যাট হাউ মেনি হিট সংস আই হ্যাভ গিভেন। মেবি আমার থেকে কেউ বেশি দিয়েছে, আমার থেকে কেউ কম দিয়েছে, দ্যাট শুডন্ট বি দ্য প্যারামিটার। অফ সাকসেস। সাকসেস ইজ, তুমি যাই করো জীবনে, it is it is the sub process of your main process of evolving as a human being. কারেক্ট। এটাও এই এই বিষয়টা তুমি যেটা বলছো, সেটা কিন্তু আমি গত 7-8 বছর আগে রিয়েলাইজ করিনি। মানে তার আগে অবধি আমার মনে হতো বিষয়টা আলাদা, তারপর হঠাৎ করেই একটা নিজের জার্নিতে ঢুকে পড়লাম, যেটাতে কাজটা আছে, বাট দিস জার্নি ইজ মোর ইম্পর্টেন্ট মনে হওয়া শুরু হলো। So that evolution, that evolving as a human being, evolving as a self, and learning to drop more than gathering, হুম this is the process. এবং সাকসেস ফেলিয়ার দুটোই মানুষের বানানো শব্দ, হুম প্রকৃতি কিছু বানিয়ে দেয়নি। সো দের ইজ নাথিং কল্ড সাকসেস, দের ইজ নাথিং কল্ড ফেলিয়ার। তুমি এক সোমবারে সাকসেসফুল, পরের বুধবারে তুমি ফেলিয়ার। তাই বলে কি তুমি ফেলিয়ার হলে না তুমি সাকসেসফুল হলে? কোনটা হলে তাহলে? তাহলে বুধবার নেবে না সোমবার নেবে? ঠিক, দুটোই তো আছে, দুটোই কোএক্সিস্ট করে। এই যে নেচারের কথা বললে, প্রকৃতির কথা বললে, প্রকৃতি তো অ্যাকচুয়ালি মানে মিউজিকের জন্ম যদি বলো, আমি বিশ্বাস করি প্রকৃতি মিউজিকের সঙ্গে রিজোনেট করে সবচেয়ে বেশি। আর আমরা এখন তো অনেকটাই বেশি প্রকৃতির থেকে দূরে, আমরা একটা শহুরে জীবনযাপনের মধ্যে থাকি। দূরে না গেলে কাছে আসা যায় না, প্রকৃতির কাছে ফিরতে হবে, তো ওই জন্য দূরে যেতে হচ্ছে। এবার এই এই যে মিউজিক ক্রিয়েট করা, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক বলো বা মিউজিকের যে আসল সোল বলো, সেটা তো মানে সেটা তো সবসময় মানে নেচারের কাছাকাছি হচ্ছে। এবার যারা মিউজিশিয়ান, তোমার মতো মিউজিশিয়ান, যে নাকি মিউজিকটার দর্শনের দিক থেকে মিউজিকটাকে দেখো, এরকম একটা মানুষের সঙ্গে এই পুরো ক্যাওসটার মধ্যে নিজেকে পিওর রাখার জন্য কি করো আর কি, মানে হাউ ক্যান উই? ইট ইজ নট অ্যাবাউট বিং, ওই যে বললাম, দের ইজ নাথিং কল্ড ফেলিয়ার অ্যান্ড সাকসেস। তুমি পয়সার মাপকাঠিতে যেতে পারো, তুমি তোমার কটা গান হিট হলো, কটা ছবি হিট হলো, তার মাপকাঠিতে যেতে পারো। তুমি নিজেকেই এই যে নম্বরগুলো দেওয়া হচ্ছে না, প্রত্যেকটা মানুষ নিজেকেই নিজে দিচ্ছে, কিন্তু কেউ দিচ্ছে না এসে। হুম, না না, সে তো বটে, নিজেরাই বলছে। হ্যাঁ, তুমি প্রকৃতির কোলেই আছো, সে তুমি শহুরে জীবনে থাকো, গ্রাম্য জীবনে থাকো, পাহাড়ি জীবনে থাকো, হ্যাঁ, ঝর্ণার পাশে থাকো, শহুরে জীবনেই আছো। দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, আমরা যত শহুরে জীবন অভ্যস্ত হই, আমাদের অ্যাডাপ্টেশন স্কিলটা পড়ে যায়। হুম পট করে ঝর্ণার পাশে গেলে
আমি কি খাবো এটা নিয়ে বেশি চিন্তা করবো দেন আমি কি বানাবো। আর বানানোর ক্ষেত্রে তুমি যদি বলো ক্রিয়েটিভিটির ক্ষেত্রে, আমার কাছে প্রকৃতি হচ্ছে আমার অন্তরটা, আমার ভেতরটা, যেটাকে খালি রাখতে হবে অফ ব্যাগেজেস। আমি যখন শুরু করতে বসবো কিংবা আমি গান গাওয়াতে বসবো, আমি এই ব্যাগেজটা নিয়ে বসবো না যে আমি কি বানিয়ে এসেছি। যেই মুহূর্তে আমি ওটা নিয়ে বসবো না, আমার 80% কাজটা নষ্ট হয়ে গেছে। কারণ আমি ভেতরটাকে ভর্তি করে এনেছি, তো আমার ভেতরটা খালি না হলে রেজোনেট করবে কি করে, অ্যান্ড উইদাউট রেজোনেন্স ক্রিয়েট হবে কি করে। মিউজিকের সঙ্গে আধ্যাত্মের যোগ নিয়ে সব কিছুর সঙ্গে আধ্যাত্মবাদের যোগ আছে। তুমি যখন চা বানাও, চাটাকে যখন গোলো, সেটাই যদি কনসেন্ট্রেট করো, সো ইট টেক্স ইউ টু দ্যাট সার্কুলার মোশন ওয়্যার ইউ ক্যান কনসেন্ট্রেট। সো এভরিথিং হ্যাজ গট কানেক্টিভিটি উইথ স্পিরিচুয়ালিজম। ইট ইজ নট অ্যাবাউট মিউজিক। মিউজিকের কানেক্টিভিটিটা একটু বেশি, কারণ সে কিছু ফ্রিকোয়েন্সিজ নিয়ে কাজ করে। সেই ফ্রিকোয়েন্সিসগুলো অটোমেটিক্যালি তোমার নিউরো ট্রান্সমিটার্সগুলোকে অ্যাটিউন করতে সুবিধা করে, সাহায্য করে। সেক্ষেত্রে তোমার ব্রেনের টিউনিংটা, ভাবনার স্তরে টিউনিংটা, হ্যাঁ, একটু ইজিয়ার হয়ে যায়, একটু ইজিয়ার হয়ে যায়, একটু ফাস্টার হয়। রাইট, ফাস্টার হয়। তোমার আধ্যাত্ম বিশ্বাস বা তোমার ঈশ্বর বিশ্বাসটা কীরকম? ঈশ্বর বিশ্বাসকে এক্সপ্লেন করা যায়? মাকে কতটা ভালোবাসি সেটা কি এক্সপ্লেন করা যায়? আমার ঈশ্বর বিশ্বাস আমার কাছে, আমার ঈশ্বর বিশ্বাস, এবং আমার ঈশ্বর বিশ্বাস মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর বিশ্বাস। আমি রামেরও ভক্ত, আমি রহিমেরও ভক্ত। আমার ঈশ্বর বিশ্বাসে জাতপাত নেই। আচ্ছা, মানে ধর্ম বিশ্বাস নয়, এটা ঈশ্বর আমি ধর্ম বিশ্বাস। বিশ্বাস করি। প্রত্যেকটা ধর্ম তো একটা পথ। হ্যাঁ, তুমি দেখবে মুসলমান ধর্মের যে আজান কিংবা নামাজ পড়াতে এটা বিরাট বড় এক্সারসাইজের পার্ট আছে, যেটা আমাদের ধ্যানেও আছে। ঠিক। ফার্স্ট বিল্ড ইউর বডি, দেন আ সাউন্ড বডি উইল হ্যাভ আ সাউন্ড মাইন্ড। তো আমার ঈশ্বর আমার মতো করে আমার কাছে আছে। সে রামের রূপে আছে, রহিমের রূপে আছে, আমার গুরুর রূপেও আছে, আমার সঙ্গীতের রূপে আছে, আমার মায়ের রূপেও আছে। কিন্তু আমি এথিস্ট নই, আমি ঈশ্বর বিশ্বাসী, আমি পুজোয় বিশ্বাসী। সেই পুজোটা কেন আমি করি সেটা আমার কাছে একান্ত ব্যাপার, খুবই নিজস্ব ব্যাপার। আমি পুজোয় বিশ্বাসী, ফুল চন্দনে বিশ্বাসী। মোর দ্যান চন্দন ফোঁটা দিলে কি আমার কাছে পাথরের মূর্তির রাম ঠাকুর কিংবা কৃষ্ণ ঠাকুর কি জেগে উঠছেন? না। মোর দ্যান দ্যাট, ইট ইজ আ রিচুয়াল, ইট ইজ আ প্র্যাকটিস, অ্যান্ড প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। ইটস এ ডিসিপ্লিন। তোমার কথা শুনে একটা গল্প মনে পড়লো। স্বামীজির ওই ক্ষেত্রীর রাজার সঙ্গে কথা হচ্ছে, তো তিনি বলছেন যে এই মূর্তি পূজাতে কেন আপনি বিরোধ করছেন, আপনি তো স্পিরিচুয়াল, সেই অর্থে তো আপনি আধ্যাত্মিক, মানে আপনি তো বেদান্তের কথা বলছেন। তো তখন স্বামীজি বললেন যে আমার একটা ছবি তোমার ঘরে আছে না? হ্যাঁ আছে। সেটাতে গিয়ে একটা থুতু ফেলো তো। ক্ষেত্রীর রাজা বললেন, কে, এটা কী করে করতে পারি? অদ্ভুত ব্যাপার, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, তাও তুমি আমাকে অসম্মান করা হবে বলে ওই ছবিটাতে থুতু ফেলতে পারছো না। তাহলে যে মানুষ, তুমি আমাকে ওখানে বিশ্বাস করতে, তার মানে তো যে মানুষগুলো মূর্তি বা ছবিতে বিশ্বাস করছে তাদের তোমার অসুবিধা কোথায়? তোমার শ্রদ্ধাটা তো ছবিটাতে নেই, তোমার শ্রদ্ধাটা তো আমার উপর। সো ইট ইজ দ্য সেম থিং, মানে এক লাইনটা যেটাই হোক, আলটিমেট পৌঁছানোর তো জায়গা একটাই। এবার এই মুহূর্তে তুমি যে তোমার বলে তোমার মিউজিকের মধ্যে তোমার ইন্ডিয়াননেসটা তুমি কোনোদিনই সরাতে পারবে না, সেটা থেকেই কারণ যাবে। ইন্ডিয়াননেসটা আমার মধ্যে আছে, ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, একদমই। এবার তোমার প্রচুর গানে ক্লাসিক্যাল, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যালেরও ইনফ্লুয়েন্স পাওয়া যায়, এবং তুমি কৌশিকীকে দিয়ে প্রচুর দারুণ দারুণ গান গাইয়েছো, যেখানে সত্যি সত্যি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের একটা পরিষ্কার ছাপ পাওয়া গেছে। এবার এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক সারা পৃথিবীতে বিভিন্নভাবে অ্যাকসেপ্টেড হচ্ছে, অথচ আমাদের দেশের মিউজিকের একটা পার্ট
সেখান থেকে সম্পূর্ণভাবে আলাদা এবং অ্যালুফ, এবং অনেক প্রডিউসাররা আছে, অনেক লোকজন আছে যারা বলে ক্লাসিক্যাল মানেই তো বোরিং। এই জিনিসটা আরো ওয়াইডলি অ্যাকসেপ্টেড কি হতে পারে বলে তোমার মনে হয়, নাকি এই দুটো ধারা কন্টিনিউয়াসলি চলতে থাকবে? কোনটা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? মানুষ তো এখন খুব অশান্ত হয়ে আছে। মোর ওভার ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তারা প্রথম সেইভাবে কোট আনকোট সভ্যতার ছোঁয়া পেয়েছে, প্রযুক্তির ছোঁয়া পেয়েছে, নিউ ওয়ার্ল্ড, নিউ কুইজিন, নিউ কালচার, অনেক কিছুর ছোঁয়া পেয়েছে। তো এখন আমরা উন্মাদ, এখন আমরা উত্তাল, এখন আমরা এমন কোনো কিছুর কাছে ফেরত যাব না যেটা আমাদের স্থায়িত্ব দেয়, যেটা আমাদের শান্ত হতে পারে। এইভাবে তো ভেবে দেখিনি। ঠিক। আর একটু সময় দিই, হয়তো আমি থাকবো না, যেতেই হবে, রুটে ফিরতেই হবে। সময় খপ করিয়ে নেবে। উই আর জাস্ট আ বাই প্রোডাক্ট অফ টাইম। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মানে আমরা তো অনেক পরে তৈরি হওয়া দেশ, কিংবা সভ্যতা, সভ্যতা হয়তো অনেক প্রাচীন, কিংবা ওই পড়া সভ্যতা যেটাকে বলি, এটা তো আমরা অনেক পরে। সেই জন্য কি হয়েছে, এবার ধরো ওই এটা হচ্ছে নতুন বড়লোক আর বনেদি বড়লোকের মতো। বনেদি বড়লোক 5টা গাড়ি কিনলে 5টাই সাদা রঙের কিনবে। নতুন বড়লোক 5টা গাড়ি কিনলে একটা লাল, একটা হলুদ, একটা অরেঞ্জ, একটা ব্লু, সবুজ চকচক করছে, এইসব কিনবে। হ্যাঁ, এই আমরা এখন ওই 5 রঙের গাড়িতে আছি। ওই ধিটা আছে, সাদাতে যাবো, যাবো না, যাবো সেটা শিওর। তোমার এই পুরো জার্নিটাতে মানুষ কতটা গুরুত্বপূর্ণ হয়েছে তোমার জন্য, মানে কারা কারা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তোমার এই বোধটা জন্মাতে? মান আর হুশই তো গুরুত্বপূর্ণ। হুম। কখনো সেই মান আর হুশের কোয়ালিটিটা ভালো, কখনো সেটা খারাপ, কখনো সেটা খুবই ঈর্ষাপরায়ণ একটি চরিত্র, কখনো সেটা খুবই লোভী একটা চরিত্র, কখন সেটা একদমই খুবই শান্ত সমাহিত একটা চরিত্র, কখনো সেটা আবার বদলে যাওয়া একটা চরিত্র। মানুষ মানুষ দেখো, এটা আমার ধারণা, আমার সম্বন্ধেও অন্য মানুষের একই ধারণা হবে, এতে খারাপ ধারণা হবে। আমিও হয়তো সবার ক্ষেত্রে সমানভাবে ভালোভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারিনি। আমিও কারোর সাথে খারাপ ব্যবহার করেছি, আমিও কারোর সাথে অন্যায় করেছি। ইট ইজ এভার গ্রোয়িং, এভার লার্নিং প্রসেস। তো মানুষ ছাড়া মানুষের চলবে না, কিংবা জীবন ছাড়া মানুষের চলবে না। সে গাছ বলো, সে সারমেয় বলো, সব কিছু জীবন। হ্যাঁ, জীবন, এবং তার মধ্যে কিন্তু আমার মধ্যে মানুষ একমাত্র জীব যে যে প্রথা ভেঙে কাজ করে। বাকি সব জীব প্রথা মেনেই কাজ করে, সে গাছ বলো, সারমেয় বলো, যাই বলো। তো জলপ্রপাতও তাই। এই জন্য মানুষের দ্বারা মানুষের ইনফ্লুয়েন্স হওয়াটা বেশি। তো আমাকে চিরকাল মানুষই প্রভাবিত করে গেছে, ভালো বলো, খারাপ বলো, মাঝারি বলো। আমি ওরমভাবে অনেক মানুষকে প্রভাবিত করার হয়তো প্রভাবিত করবো বলে করিনি, প্রভাব বিস্তার করেছি। সেটা ভালো হবে, খারাপ হবে, সবসময়। আমি তো বিবেকানন্দ নই, বিবেকানন্দ তো একটাই হয়েছিল। আমিও রক্ত মাংসের ভুল ঠিকে মেশানো একটা মানুষ। The face of time is are the human beings and their advancement, or ধরো তাদের পিছিয়ে যাওয়া কিংবা এগিয়ে আসা। এবার বোমা তৈরি করাকে তুমি কি বলবে? এগিয়ে আসা না পিছিয়ে আসা, একদম। তোমার মিউজিক আর ইনফ্লুয়েন্সের মধ্যে কোন কোন মানুষ আছে খুব ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স তোমার মিউজিকে? মিউজিশিয়ান যদি বলো তাহলে সলিল চৌধুরী আছে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আছে, আর.ডি. বর্মন আছে, হৃদয়নাথ মঙ্গেশকর আছেন, এ.আর. রহমান আছেন, বিশাল ভরদ্বাজ আছেন। ইদানিংকালে অরিজিতের দ্বারা আমি খুব ইনফ্লুয়েন্সড। মদন মোহনজি আছেন।
আর বাকি কিশোর কুমার, আশা ভোসলে, লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফি, মান্না দে। এটা তো বাংলায় তো সুদিন দাশগুপ্ত, হেমন্ত মুখার্জি, নচিকেতা ঘোষ আছে। হ্যাঁ, অনেক, মানে অনিল বাগচি। আমার শোনার ক্ষেত্রটা খুব বড়। তুমি যতটা বলে যাচ্ছ এরপরেও আমি জানি অনেক বড় লম্বা একটা ব্যাপার আছে। তো এই মানে এই পুরো ইনফ্লুয়েন্সগুলো তো আমাদের তো ডিরেক্টলি তুমি তো কোথাও মানে বোঝা যায় না, এটা তো আস্তে আস্তে নিজের ভেতরে ঢুকে যায়। তোমার মিউজিক তুমি যখন যখন এটা কেউ বলে সিনেমার জন্য, বিশেষ করে আমি অ্যাজ এ ফিল্ম মেকার তোমার কাছ থেকে জানতে চাইছি, ধরো আমি একটা সিনেমা বানাবো, তোমাকে বললাম আমার একটা গান দরকার আইডি, এবার এই গানটা বানানোর জন্য তোমার কি কোনো প্রসেস আছে? কিভাবে ভাবো গানটা কিভাবে তৈরি হয়? প্রসেসটা কি? প্রসেসটা এখন ইদানিং প্রসেসটা হয়ে গেছে, গল্পটা মাথায় চলতে থাকে, ক্যারেক্টারটাকে মাথায় বসিয়ে নিই, তারপরে যখন করতে শুরু করি, করতে বসি, যে ক্যারেক্টারটা যদি বিহেভ করে মিউজিক্যালি, কীভাবে বিহেভ করবে, আচ্ছা। সেটা দুটো তিনটে অপশন বার করি। তার মধ্যে যে দু তিনটের মধ্যে যদি তিনটেই ভালো লাগে, নিজের মনে হয় যে চলতে পারে, ফাইনালি তো ডিরেক্টর ছবিটা দেখছে, আমি দেখতে পাচ্ছি না ডিরেক্টর কী শট নেবে কী নেবে না। সেই জায়গা থেকে ডিরেক্টরকে শোনাই, তারপরে সেটা যদি মনে হয় যে এই পথটা ঠিক আছে, সেটাকে ডেভেলপ করে এগিয়ে যাই। আচ্ছা। ইটস এ ভেরি প্লেন অ্যান্ড সিম্পল প্রসেস। গেট দ্য ক্যারেক্টার্স ইন ইউ, উইদিন ইউ, হুম হ্যাঁ, অ্যান্ড স্টার্ট লিভিং উইথ দ্যাম। হুম এটা একটা অন্য অ্যাপ্রোচ বললে, কারণ অবভিয়াসলি গানটা তো গাইছে, বা গানটা তো পার্সপেক্টিভটা তো ক্যারেক্টারের, যে ক্যারেক্টারটাকে ডিরেক্টর লিখেছেন বা রাইটার লিখেছেন আর কি। প্লাস এর সঙ্গে আছে, এগুলো হচ্ছে প্রফেশনাল অ্যাট্রিবিউটস, যেগুলো কাজ করতে করতে এখন ধরো কিছুটা মুন্সিয়ানার জায়গায় পৌঁছে গেছে। ওই ডিরেক্টরের কী প্রেফারেন্স, ওই ডিরেক্টর কী পছন্দ করে, ওই ডিরেক্টর জেনারেলি কী রকম সাউন্ডে রাখে নিজের ছবিটাকে, সেগুলোকে টুকটুক টুকটুক করে ঢোকাতে ঢোকাতে যেতে হয়। এই যে সিনেমা জন্য মিউজিক করা এবং তারপর সিনেমা বানানো, মানে ডিরেক্টর হিসেবে নিজে কাজ করা বা গল্প বলার ইচ্ছেটা, এইটা কবে থেকে এবং কিভাবে হলো, এবং ফার্স্ট জিনিসটা কি করে ঘটলো? দেখো, সিনেমা করতে 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 প্রচুর সিনেমা আর মিউজিক করতে 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 করতে, হ্যাঁ, এই পুরো প্রসেসটা আমার কাছে খুব ফ্যাসিনেটিং। আচ্ছা। এই ফ্যাসিনেটিং প্রসেসটাতে আমি খালি মিউজিক করলে তো পুরো প্রসেসটার মধ্যে যাওয়া যায় না। আই ওয়ান্টেড টু গেট ইন টু দিস ফ্যাসিনেটিং প্রসেস। এবং আমি গল্প অনেক দিন ধরেই ভাবতে থাকি, এমনি জেনারেলি আমার ভালো লাগে কল্পনার জগতে থেকে একটু গল্প ভাবতে ভাবতে। মানে আমি যখন কারোর প্রকাশিত গান টান শুনি, সেগুলোকে একটুখানি স্টোরি অ্যাঙ্গেলে ফেলে শুনলে আর একটু বেটার লাগে, এরমভাবে। তো গল্প আমার ছিলই। তারপরে একদিন হঠাৎ মনে হলো চেষ্টা করি না। খুশিদাকে বললাম, আমি করলে তুমি করবে? খুশিদা বললো, খালি গায়ে দৃশ্য না থাকলে করবো। প্রডিউসার খোঁজার চেষ্টা করলাম, তখন আমাকে যে অ্যাসিস্ট করতো অমিত, সেই মূলত আরেকজনের সাথে মিলে খুঁজে আনলো সমীরণ দাস। ছোটো টাকার ছবি, খুব ছোটো টাকার নয়, কেদারা, সেখান থেকে কেদারা জন্ম। এবং যখনই তুমি প্রথমে একটা সিগারেট খাও, বিফোর ইউ স্টপ স্মোকিং, ইউ ইউ গো হাই অন দ্যাট। মানে তুমি প্রথমে 2টো খেলে, 3টে খেলে, তারপরে 10টা খাচ্ছ দিনে, তারপরে 20টা খাচ্ছ, 30টা খাচ্ছ, কাশি হচ্ছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, বন্ধ করে দিলে। কিংবা যদি সেটা না হয়, তুমি চালাতে থাকলে। আমার ক্ষেত্রে দ্বিতীয়টাই হবে, বন্ধ করে দেবো। কিন্তু এখনও সেই জায়গাটা যায়নি যে এরপরে আমি বলে দেবো যে আর বানাবো না। আচ্ছা আচ্ছা। এই যে কেদারা হলো, কেদারা ঘটলো, এবার কেদারা রেকগনিশন পেলো, প্রচুর প্রচুর রেকগনিশন পেলো, এবং সেই বছর মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড, তারপর ফিল্মফেয়ার ইত্যাদি ইত্যাদি, একটা বড় সেলিব্রেশন সেই অর্থে। এই গল্প বলার ক্ষেত্রে তোমার যে মিউজিশিয়ান সত্তাটা, এইটার সঙ্গে সংঘাত হয়নি? প্রথমত সেই সংঘাতটা এড়াতেই যেটা আমি করেছিলাম, কেদারার মিউজিকটা আমি করিনি। সেটা তো জানি। ওই জন্য তো সংঘাত থেকে এড়িয়ে গেলাম প্রথমেই। এইটা কি খুব কনসিয়াসলি করেছো, এই সংঘাতটা হবে ভেবেছো? আর কিছু সংঘাত তো ভালো, উইদাউট তুমি যদি ফ্রিকশন না থাকে, তুমি হাঁটতে পারবে? তোমার চুল আঁচড়াতে পারবে? না, সে তো বটেই, একদম। তো কুছ কুছ দাগ আছে। খোঁজ দেখা যাচ্ছে।
এর সিনেমা বানানোতে সবচেয়ে মিউজিক বানিয়ে তো একটা নিশ্চয়ই একজন আর্টিস্টের তো একটা থাকে, একটা কি বলবো, একটা তো খিদে থাকে যে আমার একটা ক্রিয়েশন হলো, সেই ক্রিয়েশনটা যদি অনেক মানুষের কাছে পৌঁছানো ভালো লাগবে, এটা তো থাকে। সিনেমার ক্ষেত্রে যখন সবাই অ্যাকসেপ্ট করলো সিনেমাটাকে, প্রথম কাজ অবভিয়াসলি মানে তুমি মিউজিক ডিরেক্টর হিসেবে, মিউজিশিয়ান হিসেবে অনেকটাই পরিচিত, ডিরেক্টর হিসেবে পরিচিত হয়ে কীরকম, হোয়াট ডিড ইউ ফিল? বাড়িতে ফিরে এলে তো যে দুটো রুটি পেতাম, আলাদা কিছু মনে হয় না। সত্যি সত্যি মনে হয়নি আলাদা কিছু? না না, আগে খালি মিউজিক ডিরেক্টর বলতে আমরা মিউজিক ডিরেক্টর। তারপরে কিছু লোক না বন্ধ করলো, ভাবলো যে বেশি ফোড়ন কাটবে, বেশি বক্তব্য রাখবে। হুম হ্যাঁ, আমিও একটা ছবি করার নেশায় একটু মত্ত হলাম। হুম হুম নেশাটা ছাড়া আর কোনো কিছু হয়নি, তাতে ভুলভ্রান্তিও হলো। হুম হ্যাঁ, এবং দেখলাম প্রসেস, তারপরে আমি বন্ধও করলাম, এখন বন্ধ 1-1.5 বছর বন্ধ করে রেখেছি, আবার করব। হুম সেই পুরোটাই একটা প্রসেসের মতন, আলাদা বিরাট কিছু একটা হয়নি। ওই যে বললাম না, এই পালক নিয়ে ঘুরে বেড়াই না, সেটা কোনো ক্ষেত্রে পালক নিয়ে আমি ঘুরে বেড়াই না। এই মুহূর্তে লোকের বাইরে বাড়িতে ন্যাশনাল অ্যাওয়ার্ড টাঙিয়ে রাখে, হুম আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আলমারিতে তোলা আছে। তুমি অনেক বেশি লাইফ দিয়ে অ্যাপ্রোচ করো তোমার তোমার সেলফটাকে, রাদার দ্যান দ্যাট আইডেন্টিটি আর কি। Accolades will come and go. What will stay is your goodness and your awareness and your worldliness. আমার সেটা অ্যাটেন্ড করার চেষ্টাই এখনও করে যাচ্ছি, অ্যাটেন্ড করতে পারিনি। আমি রক্ত মাংসের সব কিছুতে ভরা একটা মানুষ, সেটার অ্যাটেনমেন্টের চেষ্টাই আমার মেন প্রসেসটা। তো ওই যে গাভাস্কার বলতেন না যে উইকেটে থাকো, রান এমনি আসবে। হুম হুম তো তুমি উইকেটে টিকে থাকলে তোমার রান এমনি আসবে। কিন্তু হোয়াট ইজ ইয়োর মেন প্রসেস টু গেট all the awards in the under the sun? No, that cannot be your main quest. Quest should be bigger. বেলা তার বলে যিনি ডিরেক্টর, হুম হুম কটা ছবি বানিয়েছেন, তার মূল বক্তব্যই হচ্ছে ড্রপ, ডোন্ট ক্যারি এনিথিং, ড্রপ। সে বেলা তার, হুম তাকে 30টা ছবি বানাতে হয়নি বেলা তার হওয়ার জন্য। আরে তুমি একটা কথা বললে মাঝখানে, যেটা আমি তখন অ্যাড্রেস করলাম না, কিন্তু অ্যাড্রেস করি, সেটা হলো দূরে না গেলে কাছে আসা যায় না, নেচারের কথা বললে তুমি। এটা মানে আরেকটু আরেকটু এক্সপ্লেন করতে হবে ঠিক কি? এটা জীবনের সব স্তরেই এটা প্রযোজ্য। তোমার কিছুটা দূরে না গেলে তুমি কাছে আসার ইচ্ছাটা, কিংবা কাছে আসার যে মজাটা, হ্যাঁ, কিংবা কাছে আসতে এলে যে ভালো লাগে, হুম সেটা ফিল করতে পারবে না। দেখো যে মানুষের ধরো একটা কাপল, হুম তারা জন্মেছিল, কারুর সন্তান হয়ে এখনও আছে, শিশু শিশু থেকে আস্তে 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 স্কুলে গেল, এইখান থেকে বাবা মার সাথে একটা ডিস্টেন্স তৈরি হলো, করতে করতে বড় হলো, আরও ডিস্টেন্স তৈরি হলো, এই যে বড়, তারপরে বিয়ে হলো, তাদের কি হলো না, আরও একটা গ্যাপ হলো, জেনারেশন গ্যাপ বলে যেটাকে আমরা তকমা দিই, হুম ভাবনা চিন্তার গ্যাপ তৈরি হলো, সেলিব্রেটিং লাইফের প্রসেসটা আলাদা হয়ে গেল, হুম এর আনন্দ করার মাধ্যম আরেক, দুজনের বয়সের একটা তফাতে দাঁড়িয়ে গেল, এর এখন অ্যাড্রিনালিন হ্রাসের জায়গা, আর এর এখন সীমিত পরের হওয়ার দিকে, জায়গা। হ্যাঁ। তারপর একটা পয়েন্টের পরে এও বয়স সন্ধিতে দাঁড়িয়ে আছে, যে ও ভাবছে কালকে তো আমি এরকমই হব, হুম আর এ তখন হয়ে গেছে, তখন একে এর কাছে ফিরতে হয়, একেও এর কাছে ফিরতে হয়। এই যে মধ্যিখানে দূরেটা না গেলে তো ফেরাটা যেত না, হুম আর ওই ফেরাটার মধ্যে মজা আছে। আর যারা ফিরতে পারে না, যারা ওইটার মধ্যেই রয়ে যেতে চায়, তারা খুবই মানে হতভাগ্য। হুম হুম তোমার ক্ষেত্রে এটা হয়েছে, তুমি আবার ফিরেছো? আমি তো এটা তো নর্মাল প্রসেস, মানে আমি তো বাড়ি থেকে আলাদা থেকেছি, এখন মা আমার সাথে থাকে, হুম একসময় মার সঙ্গে গিয়ে দেখা করে আসতাম সপ্তাহে 2 দিন, এটা নর্মাল প্রসেস। আর আমি তো একটু দূরেই থাকি, আমি তো খুব একটা মেলামেশার মধ্যে থাকি না। হুম হুম যখন যার দরকার তাকে তার আশেপাশে গিয়ে দাঁড়িয়ে পড়ি, হ্যাঁ, যার চেহারা পুরোটা ঢেকে ফেলি, তারপরে আবার সরে যাই আমি, আই ডোন্ট স্টে দেয়ার। আমার মনে আছে হাওয়া বদল যখন মিউজিক করছো তুমি, সেই সময় আই ওয়াজ অলসো পার্ট অফ দ্য প্রসেস, আমি ওই দিকটা ছিলাম সেই সময়।
অরিজিৎ সিংকে দিয়ে গান গাওয়ানো হয়। আজকে সেই সময় অরিজিৎ সিং এই জায়গায় ছিল না, মানে অরিজিৎ সিং ছিল না। আজকে অরিজিৎ সিং মোটামুটি মানে সারা ইন্ডিয়া এবং বিশ্বের কাছে একটা মানে বিরাট নাম, ফেনোমেনন একদম, মানে নতুন মডার্ন সিঙ্গিংয়ে ফেনোমেনন। এই অরিজিতের সঙ্গে তোমার মডার্ন সিঙ্গিং না, ইজ এ ক্ষণজন্ম আর্টিস্ট। আমি মনে করি ভারতবর্ষে মেল আর্টিস্টদের মধ্যে কিশোর কুমারের পরে যদি গ্রেট কেউ এসে থাকে, রাইট, দ্যাট ইজ অরিজিৎ সিং। কারেক্ট। এই অরিজিতের সঙ্গে তোমার এবং গাওয়ার ক্ষমতা নিয়ে আমি বলছি তো, খুব কম লোকের ধারণা আছে কি গাইতে পারে আর কি গাইতে পারে না। তোমার সঙ্গে অরিজিতের সম্পর্কটা খুব ক্লোজ, এটা সবাই জানে, মানে সবাই আমরা জানি ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক। এটা কি করে, মানে হাউ ডিড দ্যাট হ্যাপেন? তুমি অরিজিৎকে প্রথমে খুঁজে কোথা থেকে পাও, কিভাবে? অরিজিৎকে আমাকে প্রথম বলে হচ্ছে শর্মিষ্ঠা গোস্বামী, অনিল হাবুর স্ত্রী, যে আমার ভাই খুব ভালো গাইছে, তুমি দেখো না। তারপর অরিজিৎকে আমি যোগাযোগ করি ট্র্যাক বানানোর জন্য। অরিজিৎ ওয়াজ অল অ্যালং মোর কিন টু প্রডিউস ট্র্যাকস দ্যান সিঙ্গিং। তারপরে এ করতে 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 আমার বাড়িতে এসে থাকতো, এ করতো, এবং আমাদের প্রথম থেকেই একটা উই হিট অফ, মানে আমাদের প্রথম থেকে ক্লিক করে গেছিলো। এবং ও আমার সঙ্গে হয়তো অনেক সময় 2 মাস কথা হয় না, 3 মাস কথা হয় না, কিন্তু অরিজিৎ জানি যে একটা ফোন কলে এই লোকটা আমার জন্য আছে। আমি জানি অরিজিৎ একটা ফোন কলে অরিজিৎ আমার জন্য আছে। আর অরিজিৎ ওই যে আবার বলছি, মিউজিক তো শিখেছে, মিউজিকের চর্চা সব কিছু, পাণ্ডিত্য সব কিছু আছে, বাট হিজ মেন প্রসেস ইজ টু ইভলভ অ্যাজ এ হিউম্যান বিং। যারা নতুন গান গাইছে, এই অরিজিৎ সিং তো একটা আলাদা একটা জায়গায় চলে গেছে। তো যারা নতুন গান গাইছে, অনেকের তো কিছু হয় না, মানে অনেকের হয়তো খুব ট্যালেন্ট আছে, কিছু হয় না। তোমার কাছে তো এরকম সিঙ্গার্স আছে নিশ্চয়ই। কি দেখো যে এই সিঙ্গারটার মধ্যে না এই জিনিসটা আছে যাকে দিয়ে আমি প্লেব্যাক করাতে পারি, এটাতে কি, হোয়াট ডু ইউ সি? কতটা কানেক্ট আছে টু পাটা মাটিতেই থাকে আমাদের, কিন্তু কতটা মাটির সঙ্গে ছুঁয়ে থাকে আর কতটা মাটিতে থেকেও মাটিকে না ছুঁয়ে থাকে, দুটো আলাদা ব্যাপার। কতটা কানেক্ট আছে এবং কতটা সোলফুল, এবং কার গলার মধ্যে সেই একটা একটা আলাদা খোঁজ আছে, যে খোঁজটা হয়তো মানুষ নতুন 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 ডিজাইন বলে একটা খুঁজছে। আর যদি তুমি ওই যে বললাম প্রথমেই যেটা বলেছিলাম, তুমি যদি অন্তর থেকে কিছু করো, সেটা আরেকটা অন্তরে গিয়ে ছবি, অন্তরের কথা অন্তর চিনে নেয়। আর সেই কানেক্টটাই তুমি খোঁজো আর কি। এখন অরিজিতের মতো করে গাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে অনেকের। এটা সবসময় হয়। এটা কিশোর কুমার কণ্ঠীয় ছিল, মোহাম্মদ রফি কণ্ঠীয় ছিল, তারা নিজের মতো করে নামও করেছে, তারা আমাদের নিজের মতো করে রাজত্ব করেছে। অরিজিতের মতন কণ্ঠীয় হবে, সোনু নিগম কণ্ঠীয় হয়েছে, কিন্তু ফাইনালি তো অরিজিৎ কণ্ঠী অরিজিনাল মালা মালা। আমরা একটা কিছু কিছু পার্টিকুলার গেস্টের সঙ্গে আমরা একটা ইনস্টিংটিভ ওই র্যাপিড ফায়ার টাইপের একটা জিনিস করি, তাতে আমার মনে হয় মাথার উপর টপ অফ দ্য ব্রেন যেটা থাকে সেটা বেরিয়ে আসে। তো তোমায় কয়েকটা কোয়েশ্চেন করছি, খুব মানে একদম না ভেবে উত্তর দিতে হবে। সেটা হলো ডাইরেক্টর না মিউজিক ডিরেক্টর? আর্টিস্ট। আজকের দিনে একটা গান যেটা গুনগুন করছো, যে গানটা শুনছো দুম করে। ইয়েলো ডায়েরি বলে একটা ব্যান্ড আছে নতুন, ইন্ডিপেন্ডেন্ট মিউজিকে, তাদের একটা গান মার্জ বলে, আচ্ছা, যোগের ওপরে, ওটা শুনছি। আচ্ছা, মিউজিশিয়ান না হলে কি হতে? মিউজিশিয়ান না হলে জানি না কি হতাম, একটা হতাম। মানে সেটা কোনোদিন ভেবে দেখুন? তোমাকে ছাড়া, নিজের গান ছাড়া আর কার গান এই মুহূর্তে ভাল লাগে, মানে কার মিউজিক ভাল লাগে? অনেক আছে, এআর রহমান আছে, প্রীতম আছে, শঙ্কর এহসান লয় আছে, কলকাতায় বিশাল ভারদ্বাজ আছে, কলকাতায় অনুপমের কিছু কিছু কাজ ভাল লাগে। সানাই বলে একটা বাচ্চা ছেলে কাজ করছে, ওর একটা দুটোই বেরিয়েছে, তার মধ্যে একটা দুটো কাজ ইন্টারেস্টিং। আর একটু ঝাঁজ পছন্দ করি, কাজের মধ্যে একটা ঝাঁজ থাকবে। অনুপম তো অনেক দিন হয়ে গেল, ও তো স্টল ওয়ার্ড, জয়ের ভালো,
আচ্ছা আচ্ছা জয় সেনগুপ্ত তাই? সরকার। জয় সরকার, সরি। আচ্ছা, ডিরেক্টর হিসেবে তোমার যেহেতু দুটো সত্তা আছে, মিউজিক ডিরেক্টর, ডিরেক্টর হিসেবে কার কাজ, ডিরেক্টর হিসেবে বাংলায় কার কাজ দেখতে তোমার সবচেয়ে ভালো লাগে? এই মুহূর্তে আমার দেওয়ালের কাজ দেখতে খুব ভালো লাগছে। আচ্ছা, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, ইজ গেটিং সামথিং নিউ অন দ্য টেবল। বেশ। সব থেকে প্রিয় খাবার কি? ডিম। ডিম সব থেকে প্রিয় খাবার। সবচেয়ে এই মুহূর্তে তোমার আশপাশের মধ্যে সবচেয়ে কাছের কে? সব গণেশ, ফিরনি, কার্তিক, আমার 3 সারমেয় বাচ্চা। ওরাই সবচেয়ে বেশি ক্লোজ। এক লাইনের একটা অ্যাডভাইস টু অ্যাসপায়ারিং মিউজিশিয়ানস যারা মিউজিক নিয়ে কাজ করতে চায়। উইকেটে থাকো, রান এমনি আসবে, রান করার চেষ্টা করলে আউট হয়ে যাবে। আমার মনে হয় এটা একটা দুর্দান্ত অ্যাডভাইস, এর চেয়ে ভালো অ্যাডভাইস হয় না। কিন্তু যেটা আমার টেক অ্যাওয়ে এই পুরো কনভারসেশনটা থেকে, সেটা হলো টু পে ইম্পর্টেন্স টু দ্যাট পার্সন ইনসাইড ইউ, যেই কোরটা আছে, যেই কনসিয়াসনেসটা নিয়ে আমাদের কানেকশন কনসিয়াসনেসটাকে জাগাও। জাগাও, এবং সেটার উপরেই ভেতরে কনসেন্ট্রেট জল করো। দিতে 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 সে জাগবে। এবং শুধু সেটাতেই থাকো। সেটা যদি জাগাইয়ে ফেলতে পারো, যেটা জাগানো নেক্সট টু ইম্পসিবল, ইউ আর সর্টেড। কিন্তু ওই রাস্তাটা যাওয়াটাও তো একটা ওই রাস্তা পিওরিটির যে হবে, হ্যাঁ। তো আমি ওইটাই টিকে থাকতে গেলে ওই রাস্তাটাতেই যেতে হবে। একদম, তো আমি ওইটা টেক অ্যাওয়ে করলাম তোমার থেকে। এবং প্রত্যেক বড় ক্লাসিক্যাল মিউজিশিয়ান বলে গেছেন যে আমরা যখন বাজনা বাজাই তখন 400 না 500 লোক আমাদের কাছে ম্যাটার করে না, আমরা শোনাচ্ছি ভেতরের অন্তরাত্মাকে। সে তার তখন আমার সঙ্গে তার বোঝাপড়া 500 না 5000 ম্যাটার করে না। এইটাই টেক অ্যাওয়ে অ্যাকচুয়ালি। এবং আমার মনে হয় যে কোনো আর্টিস্ট বা যে কোনো মানুষ, অ্যাকচুয়ালি আর্টিস্ট না, যে কোনো মানুষের আলটিমেটলি এখানেই পৌঁছাতে হবে। আমরা যেটা করি সোল কানেকশন পডকাস্টে, আমরা চাই যে একটা পজিটিভিটি চারিদিকে একটুখানি স্প্রেড করার, পজিটিভ একটা নোট। সবসময় আমরা বলতে থাকি চারিদিকে খুব খারাপ হচ্ছে, চারিদিকে খুব খারাপ হচ্ছে, কিন্তু আসলে আইডি এতক্ষণ ধরে যেই আড্ডাটার মধ্যে দিয়ে আমরা গেলাম, তাতে কিন্তু একটা ইন্টারনাল শুদ্ধির কথা ডিরেক্টলি অর ইনডিরেক্টলি আইডি বলেই গেল। এবং সেটা আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার। এবং আমার এখান থেকে টেক অ্যাওয়ে, আমার মনে হয় আপনাদের টেক অ্যাওয়েটাও কাছাকাছি। থ্যাংক ইউ আইডি, থ্যাংক ইউ এতটা সময় দেওয়ার জন্য, একটা দুর্দান্ত ইনসাইটফুল আড্ডা মারার জন্য। আমার মনে হয় আপনাদের এই আড্ডাটা দারুণ লেগেছে। যদি আড্ডাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন অবশ্যই। একটা লাইক বাটন আছে, সেটাতে ক্লিক করতে হবে। আর শেয়ার এবং সাবস্ক্রাইব তো আপনারা করেই থাকেন, আলাদা করে বলছি না। সাবস্ক্রাইবটা যারা করছেন না তারাও একটু করে নেবেন, তাতে আমাদের ভিডিও আরও বেশি মানুষের কাছে পৌঁছবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং সোল কানেকশন পডকাস্ট। থ্যাংক ইউ আইডি।